ঠিক কতদিন আগে পেট ভরে ভাত খেয়েছি সে কথা মনে পড়ে না, অথচ আমার মস্ত বড় সংসার। প্রতিদিন নিয়ম করে 3 বেলা হেসেলে রান্না চাপাই, 4-5 কেজি চাউলের ভাত প্রতি বেলায় ফুরোয়। সবার খাওয়া শেষ হলে আমার হেসেলে পাতিল ঘেটে কতদিন দুমুঠো ভাত জোটে না। এত এত পদের তরকারি ভাজি রান্না নিজ হাতে শেষ করেও কখনো এত ঝোলের বাইরে আমার পাতে এক খণ্ড মাছ পড়ে না। জানো সাদাফ, আমিও মাছ খাই। ওই যে অবুঝ শিশু দেখেছো না কখনো মাছ খেতে গিয়ে উগড়িয়ে ফেলে দিতে কেমন গা গিন গিন করে উঠে? সে দৃশ্য দেখলে স্বাভাবিক মানুষ পাশে থাকলে বমি ভাবও হয়। আমি সেই মাছ খাই। কোনোদিন গত রাতের পান্তা ভাত মরিচ পেঁয়াজ ডলে গোগাসে গিলে উঠি। জানো সাদাফ, আমি তোমায় ভীষণ ভীষণ মিস করি। এত কষ্ট আমি শুয়ে উঠেছি, কিন্তু তোমায় আমি ক্ষণে ক্ষণে অনুভব করি। সাদাফ অনামিকার করুণ আকুতি মিনতি শুনে 1 বছর পর মালয়েশিয়া থেকে দেশে এসেছে সাদাফ। নেহাতি কয়েক দিনের ছুটি, আবার ফিরে যেতে হবে। এই 1 বছর মোটেও একটি বছর নয়, প্রতি সেকেন্ড প্রতিটা মিনিট প্রিয় মানুষদের ছেড়ে দূরে থাকার কষ্ট ব্যাখ্যাহীন। সাদাফ দেশে এসেছে আজ 2 দিন। অনামিকার দেখা কেবল গভীর রাতেই পেয়েছে সাদাফ। আজ এত বড় বাড়ি খুঁজতে খুঁজতে শেষে হেসেলে খোঁজ পায় সাদাফ। হঠাৎই অনামিকার এমন ছায় রাঙা কাপড়, গালে কালি দেখে বিচলিত হয়ে তাকায়। এই অনামিকা তো গত রাতের সাজসজ্জার ভূষণে অনামিকা নয়। এই অনামিকা বড্ড অচেনা, শুকনো, রোগা, দাসীর মতো। সাদাফ এগিয়ে এসে অনামিকার পাশে বসে। হঠাৎ কারো উপস্থিতিতে অনামিকা পিছন ফিরে দেখতে ওর বুক ধড়াস করে ওঠে। বোতা অনুভূতি আন্দোলিত হয়ে চোখের কার্নিশে গাঢ় মুক্তার দানার ন্যায় চিকচিক করে। অনামিকা ভয় পায়, সাদাফ ভুল বুঝবে না তো? এমন অবস্থায় দেখে বাকি সবার মতো ছেড়ে ছুঁড়ে ফেলে দিবে না তো? অনামিকা ব্যস্ত হাতে খুন্তি দিয়ে মাছের পিস উল্টে পাল্টে দেয়। সাদাফ ঠায় বসে রয়। সাদাফ সংক্ষণ গলায় অনামিকার দিকে প্রশ্নবিদ্ধ করে, গত রাতে আমার কাছে তুমিই তো গিয়েছিলে তাই না? তুমি তো আমার অনামিকা তাই না? তুমি তো আমার অনামিকা তাই না? অনামিকা ক্ষান্ত হয়ে উঠতে পারে না, গলা ধরে আসে, বুকটা কেঁপে ওঠে। অনামিকা ফুপিয়ে ফুপিয়ে উঠে। সাদাফ এগিয়ে এসে বুকে আগলে নেয়। অনামিকা নাক টেনে টেনে বলে, আমি ভালো নেই সাদাফ, আমি তোমাকে ছাড়া ভালো নেই। ওরা আমায় অনামিকা হয়ে থাকতে দেয় না। আমার দুটো উড়ন্ত চঞ্চল ডানা কেটে আমার সব দূরসাৎ করে দিয়েছে। আমার এই হেসেল সারা কোথাও উচ্চ বাচ্চ করার মতো অবস্থান নেই। ওরা তোমাকে দেখাতে চায় না আমার প্রতিদিনের কাজকর্মকে, তাই রাতেই যায়। ওরাই সাজিয়ে দেয়। জানো সাদাফ, যেদিন শুনলাম তুমি দেশে ফিরবে সেদিন থেকে আমি এই হেসেলে কতবার আনন্দে কান্না করেছি জানা নেই। দেখো দেওয়ালের ওপাশের দিন শুনেছি, কল্পনায় কত শত ভাবনা এঁকেছি। অন্তত ওই দিনগুলো আমি তোমার সাথে মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াবো। দেখো আমার কি ভাগ্য। অনামিকা চোখ মুছে স্বাভাবিক হয়, চুলোর দিকে এগিয়ে ফিরে খুন্তি দিয়ে মাছ উল্টে সাদাফের উদ্দেশ্যে বলে, তুমি চলে যাও, কেউ তোমায় দেখে নিলে বিপত্তি হবে। রাতে কথা বলবো, আজকে একটু জেগে থাকো প্লিজ। জানি না কখন কাজ শেষ হবে, কখন যেতে পারবো, কিন্তু অপেক্ষা করো, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। সাদাফ বুঝে ওঠে না কি করবে ও এখন। যেই বাড়িতে অনামিকা রাজরানীর মতো থাকবে সেখানে ও প্রতিনিয়ত হেসেলের কোণে। সাদাফ দ্রুত পার্শ্ব প্রতিক্রিয়া জানাতে চায়, কিন্তু বাড়ির ভিতরে খবর জেনে নেওয়াটাই অধিক জরুরি। সাদাফ নিজেকে শান্ত করে, নিজের মনকে শীতল করে, কিন্তু পরিস্থিতি মেনে নিতে পারে না। দোতলার পুরনো ঘরটার সাদাফের মায়ের শেষ স্মৃতিগুলো জমানো ছিল, কিন্তু 1 বছরের ব্যবধানে সেখানটায় সব পাল্টে রেস্ট রুম বানানো হয়েছে।
অনেকে আবার সেখানটায় রাতভর জমিয়ে টিভি দেখছে আর আড্ডা দিচ্ছে। সাদাব নিজের বাড়ির অস্বস্তি খুঁজে পায় না, কেবলই মনে হয় ইট পাথরগুলো দাঁড়িয়ে আছে আগের মতো, আর কিছুটি ঠিক নেই। সাদাব দীর্ঘশ্বাস ফেলে বড় আব্বুর ঘরের দিকে যায়। সেদিকেও আধুনিকতা, পুরনো দিনের আভিজাত্য নেই। এত কিছুর ভিড়ে কেবল বাড়িটাই পুরনো রয়ে গেছে। কবে না এটাও বদলে যায়। সাদাব অনাকাঙ্ক্ষিতভাবে ফিসলে হাসে। সাদাবের সাক্ষাৎ পেয়ে নান্নুর আবেগাপুর হয়ে ওঠেন। স্ট্রোক করে প্যারালাইজ অবস্থায় বিছানায় শয্যাশায়ী হয়ে আসেন। এই গরমেও আপাত মস্তক কম্বলে ঢাকা। সাদাব এগিয়ে এসে পাশে চেয়ার টেনে বসতে বসতে বলল, গরম লাগছে না বড় আব্বু? শরীরের শক্তি সামর্থ্য তো হারিয়েছেন, তার উপর বাক শক্তিও লোপ পেয়েছে। আস্তে কথা বললে শুনতে পান না, কথা বললেও আইরিয়ে আসে চর্তায়। জিহ্বা বার হয়ে গিয়েছে কিনা উনি ইশারায় কোনো রকম বোঝালেন সাদাবকে। সাদাব তবু নিজেকে অনুভব করাবার জন্য নিজেই অনেকক্ষণ কথা চালিয়ে নেয়। আচমকা বৃষ্টিতে হেসেলে ঘরে বৃষ্টির বড় বড় ছোট এসে পড়ছে। অনামিকা শাড়ির আঁচল কোমরে গুজে জানালার শিক তুলে দেয়। তাড়াহুড়ো করেও বেশ রাত হয়ে গিয়েছে। গোসল সেরে নিজেকে তৈরি করতে গিয়েও খানিক সময় পার হয়েছে। তার উপর বৃষ্টি এসে কাজ আরও বাড়িয়ে দিয়েছে। অনামিকা ফোঁস করে তপ্ত শ্বাস ফেলল। সাদাবের কাছে গিয়ে একটু দাঁড়াতে পারবে না, আর সকাল হয়ে যাবে ভেবেই বুকটা হাহাকার করে উঠল। 2 ঘন্টা নাকি 3 ঘন্টা আছে, আর বোর হতে হয়তো বা তারও কম। অনামিকা আন্দাজ করে মুখ ফুলিয়ে রাখে। জানালার শিক খুলে একটু ভিজিয়ে বাইরে উকি দিয়ে বৃষ্টির ছোঁয়া পেতে আনমনে খেয়াল হয়, এই বৃষ্টি যদি আর একটু বেশি সময় নিয়ে হয় তাহলে আর বাড়ির মানুষ শীঘ্রই উঠছে না, বেলা করে উঠবে। হঠাৎ বিকট শব্দে ভাস পড়ার অনামিকা চোখ মুখ খিসে দাঁতে দাঁত চেপে রাখে। মেঘের গর্জনে কেঁপে কেঁপে উঠছে উঠোনের পেঁপের গাছগুলো। থরথর করে কাঁপছে পুরনো ঘাম। টানা বৃষ্টি হলে মন্দ হয় না। অনামিকা কষ্ট ভুলে উঠে একটুখানি সুখেই পেতে একটা দানাও পড়েনি। একটু আগেও গোসল করতে গিয়ে পেটের নাড়ি বুড়ি প্যাঁচ লেগে যাচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি অক্কা পেয়ে যাবে অনামিকা। অথচ এই মুহূর্তে সে কথা মনে নেই। মনে নেই সারাদিন এত এত কাজ সেরে শরীর কতটা ক্লান্ত হয়ে আছে। মনে নেই বেগুন ভাজতে গিয়ে হাতের পুড়ে যাওয়া অংশ অসহ্য জ্বালা। মনে পড়ছে না দুপুরের খাবারের কমতি পড়ায় ছোট্ট মায়ের অকথ্য ভাষায় গালাগালি। সব নিমেষেই বৃষ্টির পানিতে ধুয়ে মুছে গেছে যেন। অনামিকা বৃষ্টির তালে টিনের চালের বৃষ্টির ফোঁটা পড়ার আওয়াজে গুনগুনিয়ে উঠে। দেওয়ালের যেখানটায় দিশালাই আছে ওখান থেকে এক কাঠি তুলে মোম জ্বলিয়ে চাল কুমড়ার খোসার তেল লাগিয়ে পুড়ে নেয়। তারপর মনের আনন্দে শুরু চোখে পড়ে যাওয়া কালি আলতোভাবে মেখে নেয়। বাকি পুরা অংশটুকু যত্ন করে দিশালাই এর পাশে রেখে আনায়। নিজেকে একবার দেখে অনামিকা নিজেকে একটু দেখে লজ্জায় চোখ নামিয়ে নেয় অনামিকা। গতকালকে সবাই ধরে বেঁধে এর থেকেও বেশি সাজিয়ে দিয়েছিল। ঠোঁটে লাল রাঙা লিপস্টিক দিয়েছিল, হাতে চুড়ি ছিল। আজ ওই সব কিছুই নেই। বৃষ্টির জন্য হয়তো ওইসবের কথা আজ কারো খেয়াল নেই। নয়তো ভেবেছে এত কাজ আজ রাতে হয়তো শেষ হবে না। থাক, ওয়াশ এখন ভেবে দরকার নেই। এতক্ষণে সবাই গভীর ঘুমে কিনা। অনামিকা লম্বা লম্বা পা ফেলে সাদাপের রুমের সামনে এসে দাঁড়ায়। দম নেয়, দরজার টোকা দেয়। সেই টোকায় তৈরি আওয়াজ বৃষ্টির শব্দেই মিলিয়ে যায়।
অনামিকা একটুখানি ঘাবড়ায়, আশপাশ চোখ বোলায়। রাত তো কম হয় নাই, সাদাব কি ঘুমিয়ে গেছে? অনামিকা আবার টোকা দেয়। না, কোনো রকম সারা শব্দ নেই। অনামিকা দরজার দিকে ঝুঁকে পড়ে একবার জোরে ধাক্কা দিতে ততক্ষণে সাদাব দরজা খুলে দরজার সামনে দাঁড়ায়। অনামিকা তাল সামনে সোজা হয়ে দাঁড়ায়, নরম গলায় বলে, ঘুমাও নাই? সাদাব অনামিকার হাত ধরে ভেতরে নিয়ে এসে দরজা লাগিয়ে দেয়। তারপর সহজ সরল গলায় উত্তর দেয়। শীতল হাওয়া ছড়িয়ে পড়েছে চারপাশে। অনামিকা পলকহীন চোখে চেয়ে থাকে। সাদাব মশারি টেনে ফ্লোরের টুল পেতে বসে। অনামিকা খেয়াল করে ওর হাতে ভাতের থালা, বেগুন ভাজি দিয়ে ভাত মেখে সেখানে ইলিশ মাছের ডিম ভেজে নিয়ে বড় লোকমা করে অনামিকার দিকে ইশারা করছে। অনামিকা ব্যস্ত গলায় পরপর বলে, আমি খেয়েছি সাদাব। ভাতের থালা এই রুমে কেন? তুমি এগুলো কই থেকে আনলে? কেউ দেখে নাই নাকি তুমি খাও নাই? সাদাব ধমকের সুরে বলে, বসো। অনামিকা চুপটি করে বসে। সাদাব লোকমা তুলে দেয় অনামিকার মুখে, তারপর নিজে খায়। অনামিকার খেতে গিয়ে গলায় আটকে যায় খাবার। এত ভালোবাসা, এত শান্তি, এত সুখ, এত আনন্দ কোন জায়গায় অনামিকা লুকিয়ে রাখবে? কোথায় লুকায় রাখলে কারো চোখে পড়বে না? অনামিকার গলা ধরে আসে, চোখের জল বাঁধা মানে না। বুকের ভেতর ছোট্ট হৃদয়টা কেঁপে ওঠে। অনামিকা সাদাপের কাছে ঘেঁষে বসে। সাদাব পরপর লোকমা তুলে দেয় অনামিকার মুখে। খাওয়া শেষে সাদাব যত্ন নিয়ে অনামিকার ঠোঁট পরিষ্কার জল দিয়ে মুছে কপালে চুমু দিয়ে বলে, কাজল চোখটা কি করেছো? একবার দেখবে আয়নায়? যার জন্য সেজেছো তাকে তো দেখতেই দিলে না। এখন একটু থামো, বাকিটুকু আমার জন্য রাখো। অনামিকা ব্যস্ত হাতে চোখ মুছে। সাদাব হালকা হেসে অনামিকার চুলগুলো বিনিনি করে তাতে গোলাপ গুজে দেয়। অনামিকা তখনকার কথাগুলো বলার জন্য উদ্যত হয়, কিন্তু সাদাব থামিয়ে দেয়। অনামিকার কানের কাছে ফিসফিস করে বলে, বিয়ে করে দূর দেশে চলে গিয়েছি, আজকে দেশে আসি 3 দিন। আমার বউয়ের এত কাজ থেকেও আমি বাসর করতে পারছি না। তোমার কি মায়া হয় না অনামিকা? অনামিকা গোল গোল চোখ করে তাকায়। বিয়ে হয়েছে 1 বছর, কিন্তু বিয়ের আগে প্রেম ছিল 5 বছর। ওই 5 বছরের রোমান্টিক বিষয়টার মতো সিটে ফোটাও সাদাফের মধ্যে দেখেনি অনামিকা। কখনো এর চোখে কামনা ছিল না, কখনো চিন্তাতেও আসে নাই সাদাব কি দুষ্টুমি করছে নাকি সিরিয়াস অবস্থায় আছে। অনামিকা সাদাফের দিকে খেয়াল করে। সাদাব অনামিকার দিকে তাকিয়ে আগের মতোই বলে উঠে, আশ্চর্য হচ্ছ কেন? সেজে গুজে আসছো প্রতিনিয়ত, কিন্তু সেজে গুজে কাউকে ঘায়েল করে দিচ্ছ, সেটা বুঝছো না? অনামিকা ফিরে অবাক হয়ে তাকায়, চোখ নামিয়ে নেয় লজ্জায়, শাড়ির আঁচল টেনে মুখ লুকায়। সাদাব হেসে ফেলে, দুষ্ট কথা দূরে সরিয়ে ভীষণ শান্ত গলায় বলে, জানো অনামিকা, এই ভীষণ দোষী মেয়েটাকে বিদেশের মাটিতে আমি প্রতিনিয়ত কল্পনা করতাম। দেশে এসে হঠাৎ অন্য রূপে দেখে আমার বুকের পাশটায় যে ধাক্কা লেগেছে তা আমি এখনো সামলিয়ে উঠতে পারছি না। আমাকে একটু জড়িয়ে ধরবে অনামিকা? বুকের পাশটায় একটু মাথা রাখবে? অনামিকা সাদাবের দিকে তাকায়। সাদাবের শান্ত মুখ শ্রীয় অনামিকার হৃদয় তোলপাল করে দেয়। এই একটুখানি আবদার তৃষার্ত হয়ে মনটা আহাজারি করে ওঠে। অনামিকা ঝাঁপিয়ে পড়ে সাদাপের বুকে, শক্ত করে জড়িয়ে ধরে মানুষটাকে। সাদাপ ওইভাবেই বিছানায় গায়ে এলিয়ে দেয়। ভীতু চোখে ঢোক গিলে মাথা নত করে দাঁড়ালো অনামিকা। ঘড়িতে কয়টা বাজে কে জানে। উঠোনে রোদের যে তিনখো ঝাঁজ, সেই ঝাঁজে লঙ্কা পুড়ে ভর্তা বানানো যাবে। অনামিকা আপাতত ছোট মায়ের সামনে দাঁড়িয়ে সেই ঝাঁজ উপলব্ধি করতে পারছে। অসহনীয় আতঙ্কে কাঁপছে। হাতের তালু কুচলাতে কুচলাতে অনামিকা মিয়ে যাওয়া গলায় বলে, বড্ড ভুল হয়ে গিয়েছে ছোট মা, দয়া করুন,
আমি কিছুক্ষণের মধ্যে নাস্তা তৈরি করে ফেলবো। এই একটিবার আমাকে মাফ করেন ছোট্ট মা। ফরিদা রক্ত লাল চোখে অনামিকার দিকে তাকিয়ে থাকেন। অনামিকা ঘাবড়ে যায়। হঠাৎ বকাবকি গালাগালি না দিয়ে এমন চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন তিনি? আজ কি বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে? অনামিকার ছোট্ট হৃৎপিণ্ড ধপক করে উঠে, পায়ের তলায় ঘাম ছুটে যায়। ফরিদা কাট কাট গলায় অনামিকার রগে রগে বই ঢুকিয়ে বলে উঠে, কয়টা বাজে এখন? নাস্তা বানাবি নাকি দুপুরের খাবার? গরম খুন্তির সাপ পিঠে পড়লে বুঝবি কত ধানে কত চাল হয়। মুখ চালানোর সাহস করলে এরপর জিভ টেনে ছিঁড়ে নিব। নর্দমার নোংরা কোথাকার। বাড়ির সাহেবের সাথে প্রীতি করেছিলি বলেই পার পেয়েছি। সি, তোকে দেখে অপঘৃণায় নাক বন্ধ হয়ে আসে আমার। গা গুলিয়ে উঠে। কি হয়েছে ছোট মা? সাদাপের গলা শুনে ভিজে কামড় দিয়ে মনে মনে আল্লাহর নামে জপতে থাকেন ফরিদা। সাদাপ কি শুনে নিল কথা? ফরিদা আশঙ্কায় ভীত হয়ে পড়েন। অনামিকা ভাসতে থাকা টলমলে চোখের জল মুছে তড়িঘড়ি করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। অনামিকা সাদাপকে দেখাতে চায় না দিনের পর দিন হয়ে আসা এমন জঘন্য ব্যবহার। অনামিকা শঙ্কিত হয়ে তাকায় দুয়ারে। মনে মনে ভাবে এসব সাদাপ না জানুক, এসবের সাথে ওর কোনোদিনও পরিচয় না হোক। সাদাপ যে অনামিকার দুঃখ, অপমান, অপবাদ সইতে পারবে না, ওর যে প্রতিবাদ করার শক্তিও নেই। এরা বাড়ির সব এক পেট। আম্মা বাবা বেঁচে থাকলে আজকে সাদাপের এই দিন দেখতে হতো না। এই বাড়ির রাজত্ব করাবার অধিকারও তুলতে পারত না। বাড়ির দখল তো নিয়েছেই, সাদাপের সম্পত্তির দিকেও চষে খাওয়ার লোভ হয়েছে এদের। অনামিকা এই সব সহ্য করতে পারে না। ভেতরে ভেতরে গুমড়ে শেষ হয়ে যায়। কার কাছে বলবে এই কথা? কেউ সাদাপের ভালো চায় না। শার্টের হাতা কোনোই অবধি ফোল্ড করতে করতে ফরিদার সামনে এসে দাঁড়ায় সাদাপ। কি হয়েছে ছোট মা? পুনরায় বলে। অনামিকার দিকে একবার তাকায় সাদাপ। ফরিদা না চাইতেও একগাল হেসে বলেন, তেমন কিছু না বাবা, তুমি কোথাও বেরোচ্ছ বুঝি? সাদাপ কপালে লেপ্টে আসা চুলগুলো পিছনের দিকে ঠেলে বলল, হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি। বাড়িতে আর কতক্ষণ বসে থাকা যায় বলো? একটু ঘোরাঘুরি করি। বন্ধু বান্ধব সবাই আছে। ফরিদা খুশি হলেন কিনা বোঝা গেল না। তিনি সাদাপের কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ যাও বাবা। বাড়িতে পুরুষ মানুষ থাকলে নাকি দম বন্ধ হয়ে আসে তাদের। উনি এক প্রকার জোর করে হো হো করে হেসে বললেন, দেখো না তোমার ছোট্ট বাবাকে, সেই সকালে বেরিয়ে যায় আসে রাতে। তার নাকি বাড়িতে দম বন্ধ হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়, ফাঁপড় লাগে। ওনার কথা জোর ধরে সাদাপও হাসল। পরপর বলল, অনামিকা তৈরি হও। অনামিকা চকিত তাকালো। কি বলছেন সাদাপ? তৈরি হব মানে? কিসের জন্য? অনামিকা কচ্ছপের মতো ধীর হয়ে বকা চা নিতে তাকিয়ে থাকে। সাদাপ পরপর দুইবার রিপিট করে, তৈরি হও অনামিকা, দ্রুত যাও। ফরিদা অবাক চোখে চেয়ে দেখে একবার সাদাপকে তো একবার অনামিকাকে। তারপর বলে, ও কেন রেডি হবে? তার চেয়ে বরং তুমি শৈলী, রৌদ্র ওদের নিয়ে যাও। ওরা ঘুরতে ভীষণ পছন্দ করে। তোমার ছোট বাবা করা বারণ করেছে দেখে ওরা তো বেরোতেই পারে না। তুমি বরং ওদের নিয়ে ঘুরে এসো। অনামিকা তো ঘরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ও তো বাড়ির বাইরেও যায় না। কত বলি আয় একটু ঘরে আসি, না, সে দিব্যি সুখেই আছে, ঘরেই থাকবে। ফরিদা মিষ্টি হেসে পরপর ডেকে উঠলেন, কই রে শৈলী, রৌদ্র, এদিকে আয়, তোর ভাইয়া তোদের ঘুরতে নিয়ে যাবে। কই রে? সাদাপ গলা খাকিরে দিয়ে শান্ত গলায় বলে উঠে, ওদের অন্যদিন সময় করে নিয়ে যাব।
আজ অনামিকা যাবে, আর আমাদের জন্য রান্না করতে বারণ করছি মা, আমরা বাইরে থেকে খেয়ে আসব। ওনার সাথে কথা শেষ হলে সাদাব অনামিকার দিকে ইশারা করে। অনামিকা ইতস্ত করে, বিড়ম্বনায় পড়ে যায়। যাবে নাকি যাবে না, এমনিতেই যে বাক্যগুলো শোনা হয়েছে, এখন কি তার মতের বিপরীতে সিদ্ধান্ত নিলে ফল ভালো হবে? অনামিকা ফরিদার দিকে তাকান। বেচারি সাদাপের সামনে ইনিয়ে বিলিয়ে কত কথা বলেই তো আসছে, কিন্তু ভিতরে ভিতরে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তা বড্ড বুঝতে পারছে অনামিকা। আর এই গরম ছাই যে উনি অনামিকার শরীরে যে কোনো সময় সুযোগ পেলে বর্তাবেন, তাও অনামিকা হারে হারে জানে। অনামিকা চুপটি মেরে দাঁড়িয়ে থাকা দেখে সাদাব ধমকে ওঠে। সেই ধমকে ফরিদা কেঁপে ওঠেন। অনামিকা তাল বেতাল পায়ে দৌড়ে যায় ঘরে। ফরিদা শেষবারের মতো হেসে বলেন, তোমাকে তো বললামই ওর বাইরে যেতে, কত শত বাহানা, ওর ঘর পছন্দ, তুমি তো শুনলেই না। আমি বলি কি শৈলী, ওদের নিয়ে ডাকি। সাদাব ওসবে আগ্রহ না দেখিয়ে বলল, আসি। কেমন? দোতলার সাদাপের মায়ের স্মৃতি বিজড়িত ঘরে বাড়ির সকলে আড্ডা বসিয়েছে। মানুষের সমাগমে ৮-৭ ফ্লোরে। কেউ ফ্লোরে পা সরিয়ে বসে আছে, কেউ বা সোফায় পায়ের ভাঁজে পা গুটিয়ে। আড্ডার বিভিন্ন টপিক থাকলেও মূলত তখনই আড্ডা জমে উঠে যখন ফরিদা নাক ছিটকে অনামিকার ব্যাপারে বলেন। নেকা ষষ্ঠী আজকাল তো নায়র যাচ্ছে, ঘুম থেকে বেলা করে উঠছে, রান্না বান্নায় তার মন নেই। আজকের খাবারই তো শৈলী, শাওন অনলাইন থেকে অর্ডার করে আনলো। তোরা কিছু করতো, আমার এসব ভালো লাগছে না, দেখলে গা পিকটি জ্বলে যাচ্ছে। এই মেয়েকে তো আমি শিক্ষা দেবই, কিন্তু এখন রান্না বান্না উচ্ছন্নে গেলে আমরা খাবো কি? সাদাপের সামনে তো ওর টিকিটটাও ছোঁয়া যাচ্ছে না। ইদানিং সাদাপ হেসেলেও ঘোরাঘুরি করছে। নীলুফা ইয়া বড় হা করে শেকি শেকি বলে সুর তোলে বলেন, তুমি কিছু বলনি বড়? ওরে সাদাপের সামনে কেন বলবে, আড়ালে নিজে জম্পেশ করে 2-3 গা লাগিয়ে দিবে। সাদাপ আসার পর থেকে আমার সামনে এখনো পড়ে নাই, নয়তো আচ্ছা মতো লাগিয়ে দিতাম। নীলুফা কথায় বিরক্তি প্রকাশ করে শাওন, এই একজন মানুষকে 2 চোখে সহ্য করতে পারে না শাওন। না কথা সহ্য হয় না মানুষটার ছায়া। কিভাবে যে আম্মা এসব সহ্য করে শাওন ভেবে কুল কিনারা পায় না। নীলুফা ফরিদার আপন ছোট্ট বোন। ফরিদার নিজের স্বামীর সাথে পরকীয়ার জড়িয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেন। যেদিন ফরিদা এই কথা নিজের স্বামীর মুখে শুনলেন, সেদিন থেকেই তিনি নিরুত্তর, কোনো প্রকাশ্য শব্দ করে নাই। কিন্তু এই এত বড় সত্যি শাওন মেনে নিতে পারে না। মায়ের প্রতি বাবার অন্যায়ের বিরুদ্ধে তীব্র ঘৃণা জমি আছে ওর মনে। নীলুফা শুরুতে কথায় কথায় শৈলী রোদ্দুর গালে জোরে টিপে ব্যথা দিত। এখন শাওনের বর্তমানে সেই সুযোগ পায় না। শাওন আচ্ছা করে ঝেড়ে অপমান করতে 2 বারও ভেবে দেখে না। এবারও ঠিক তাই করলো। আপনার মুখে কি ভালো কথা আসে না নাকি আপনার কবুতরের মতো পিঠ নাই? কতবার বলবো আপনাকে, আমাদের বাড়ির কোনো সদস্যের উপর বিন্দুমাত্র নাক আপনি গলাবেন না। মুখে কলপ এঁটে থাকবেন, নয়তো ভালো হবে না। নীলুফা থেমে গেলেন, একবার ঠোঁট বেঁকে বেংসি কাটলেন, মনে মনে ঝরলেন ওই হয়তো শৈলীর পায়ে জিজি ধরায় বরং বাবার 2 মেয়ের মধ্যে বসে বলল, বাদ দে ভাইয়া, আম্মু কিন্তু ঠিকই বলেছে, এত রান্না কে করবে? ঘরের কাজও তো কম নয়। এই কয়দিনের জন্য হেল্পিং হ্যান্ড খুঁজতে গেলেও বড় অঙ্কের নোট শুনতে হবে। বাবার তো চাকরি নেই, বড় বাবা প্যারালাইজড, আমাদের মাঝে কেউই চাকরির জন্য প্রাপ্তবয়স্ক নাই।
এই যে আমাদের মাঝে বড় বাবার দুই মেয়ে তূর্ণ আর পূর্ণ আপু, কেবল পড়াশোনা শেষ হবে, এখনো 1 বছর বাকি, আমাদের তো আরও দেরি। তাই ওসব বড় অঙ্কের নোটের ডাট আমাদের নেই। সাদাব ভাইয়ের একমাত্র ভরসা, টাকা পয়সার দিকে দিয়ে আমাদের ওস্তাদ। আর ওর বউ রান্নায়, কিন্তু এখন দুজনেই কাছাকাছি আছে, কারো উপরেই আমাদের কর্তব্য এখন চাইলেও ফলাতে পারবো না। তাহলে আমাদের এখন সেকেন্ড অপশনটা কি হবে? আমাদের তো চলতে হবে ভাই, পরের বিষয় পরে না হয়, কেবল আম্মু ওরে শাস্তি দিবে না কি করবে সেটা পরে। সাদাব ভাইয়া তো আর এখনই মালয়েশিয়া ব্যাক করছে না। তনু এক প্রস্তুত ভেবে বলল, নীলুফা আন্টি এই কয়েকদিন রান্না করো, উনি তো শুয়ে বসেই দিন নেয়। আমাদের মধ্যে তিনি তো এক প্রকার আয়েশি মানুষ। নীলুফা তরাক করে তাকালেন, তরুণর কথা সেট করে উঠে বললেন, আর কেউ তো এই কথা কয়ার সাহস পায় না। তুমি কে আমারে কনের, আমি শুইয়া বৈশা দিন পার করি। রুমন আসুক আজকে, তোমার সাহস আমি কমাই দিমু। ফরিদা নাক কিসে বললেন, থামবি নীলুফা, তর্ণ ছোট মানুষ, ওর কথা ওর ছোট বাবার কানে দেওয়ার কি দরকার? যা তুই ঘরে যা। নীলুফা রাগান্বিত হয়ে বললেন, ওর পেখম গজাইছে, ওরে শুধরে যাইতে কইও বড় আপা, আমি কিন্তু এত সব মাইনা নিমু না। নীলুফা দুপদাপ পা ফেলে ফুসতে ফুসতে সিঁড়ি বেয়ে নিচে নামেন। ফরিদা ফস করে শ্বাস ফেলেন। তনুর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠে, আজ তো খাটাস বেডি, শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। বাবার নাম ধরে কেমনে ডাকে, ওনার থেকে বাবা বয়সে কত বড়। বেহায়া একটা। রৌদ্র ফিসফিস করে বলে, আসতে বলো আপি, উনি কানে একটু বেশি শোনেন। কই থেকে শুনে দৌড়ে আসবে পায়ে পায়া দিয়ে ঝগড়া করতে। পাশের বাড়ির আন্টিদের সাথে কেমন করে দেখো না। পূর্ণ ফরিদার দিকে তাকিয়ে বলে, তারপর কিভাবে কি ভাবছো ছোট মা? ফরিদা টিভির দিকে তাকিয়ে থাকেন। হুটহাট তুমি কি যে করে বসছো সাদাব, আমি কল্পনাও করতে পারছি না। এভাবে বাড়ি থেকে বেরোনোর কি ঠিক হলো বলো? বাড়িতে কোনো অঘটনা হলে হয়। সাদাব বড় বড় চোখ করে তাকিয়ে বলে, কানের কাছে এসব নিয়ে আর একবার ঘ্যান ঘ্যান করবে তো তোমাকে এখানে একা রেখে চলে যাব। সাদাব দম নেয়, ফের বলে উঠে, আমি যতদিন আসি ততদিন ঘুরবো, বেড়াবো, টই টই করবো, সিনেমা দেখবো, যা মন চাইবে তাই করব। কোনো সমস্যা? অনামিকা দুই দিকে মাথা নাড়িয়ে অবুঝ শিশুর মতো হয়ে বলে, না, কোনো সমস্যাই নাই। তারপর কতক্ষণ ঠিক ওভাবে চলে যায়। নীরব পথে বাঁকে নীরব হয়ে উঠে দুজন। অনামিকা, তুমি কি ফুল চিনো? খোলা আকাশের দিকে তাকিয়ে বলে সাদাব। অনামিকা বেখেয়ালি হয়ে বলে, চিনি তো, কিন্তু কেন? সাদাব অনামিকার ঠোঁটের দিকে তাকায়, পলকহীন চোখে তাকিয়ে বলে, কি কি ফুল চেনো তুমি? অনামিকা সাদাবের বোকা বোকা কথায় এক গাল হাসে। বাতাসে উড়ে জ্বালাতন করা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলে, তুমি বলো। সাদাব দু হাত বাড়িয়ে অনামিকার কানের পিঠে গুজে রাখা চুলগুলো এলোমেলো করে দেয়। তারপর বলে, অনামিকা নামের ফুল চিনো? অনামিকা মিষ্টি হাসে, নীরবে চেয়ে থাকে সাদাবের দিকে। সাদাব অনামিকার হাত ধরে হাঁটতে থাকে। অনামিকা বিরক্ত হয়ে বলে, চুলগুলো জ্বালাচ্ছে তো, গুজে রাখি। সাদাব শান্ত গলায় বলে, তুমি কি জানো আমার খুব হিংসা হচ্ছে? এই চুলগুলো আমি হলে কতবার তোমাকে শুইয়ে দিতে পারতাম বলো। অনামিকা সাদাবের দিকে তাকায়।
পুরনো স্মৃতি মনে পড়তেই বলে উঠে, জানো সাদাব, তুমি একটুও পরিবর্তন হও নাই, আমার আগের সাদাবই রয়ে গেছো। খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে শরীরের শিরশিরি অনুভব জাগিয়ে দিচ্ছে। সারাদিন পর গোসল ছেড়ে বিছানায় মাত্রই বসেছে অনামিকা। চুলায় পানি পড়ে বিছানায় চাদর ভিজে যাচ্ছে। অনামিকা আলঘুষে চুলগুলো সামনে এনে শুকনো গামছা জড়িয়ে রাখল। সাদাব এখনো গোসল সেরে বের হয় নাই। সাদাবের কথা মনে পড়তেই অনামিকার চোখ পড়ল পায়ের চকচকে নুপুরের দিকে। হাঁটতে হাঁটতে পথের বাঁক শেষ হতেই সামনে আসে নদী, পোষণা নদী। স্কুল শেষে সেই পথের বাঁক ধরে কতবার যাওয়া হয়েছে তার হিসেব নেই। আজও সেই পথে সেই চিরচেনা বাঁকে গিয়ে পুরনো কথা মনে পড়েনি। আজ মুহূর্তগুলো ছিল আলাদা, পুরনো দিনের থেকে ব্যতিক্রম, পবিত্র ছোঁয়ায় ভালোবাসায় স্নিগ্ধ। অনামিকা সেসব মনে করতে মোলো লাজে দুই হাতে চোখ আড়াল করে নেয়। ফ্লোরের দিকে ঝুলিয়ে রাখা পা গুটিয়ে বসে, না চাইতেও কল্পনা ধরা দেয় সেই মুহূর্তগুলো। সাদাব হাত বাড়িয়ে ডুবো নৌকায় বসালো। নৌকায় উঠতে গিয়ে পানি থই থই করে উঠতেই সাদাব এক লাফে নৌকায় উঠে অনামিকার পাশে বসলো। হঠাৎ পকেট থেকে এক জোড়া নুপুর বের করে অনামিকার সামনে ধরল। অনামিকা ঘাবড়ে গেল না। আজকের দিনটা ভীষণ রকমের অজানা সুখকর মুহূর্তের, আনন্দের শরবতের মেঘের মতো খুনছুটির। তাই অপ্রস্তুত বিষয়ে মোটেও ঘাবড়ে গিয়ে তুল কালাম কাণ্ড ঘটিয়ে অলক্ষীর উপাধি নেয়নি অনামিকা। সাদাব বউ কুচকে জিজ্ঞেস করল, তুমি জানতে? অনামিকা মাথা নাড়িয়ে বলল, তোমার প্রেম সাগরে আজ উথাল পাতাল ঢেউ উঠেছে। সেই ঢেউর মাঝে আমি মুখ থুবড়ে পড়ছি বারবার। নিজেকে নতুন করে কিশোরী অনামিকা মনে হচ্ছে। সাদাব আশ্বস্ত হলো নুপুরের কথা এই মেয়ে জানে না। প্রতিদিনের নিয়ম ভেঙে কয়েকবার অনিয়মীয় হওয়া এখন অনুভূতিরা স্থিত শীতলতা বজায় রাখতে চাইছে। সাদাব হাসল। অনামিকা ভাবল সাদাব কতক্ষণ নুপুর ধরে আসে ওকে দেওয়ার জন্য। অনামিকা হাত বাড়ালো। সাদাব ওর হাতে না দিয়ে সযত্নে পায়ে পরিয়ে দিল। অনামিকা চমকালো, ঈষৎ কেঁপেও উঠল। লজ্জায় হাবুডুবু খেয়ে এদিকে ওদিকে তাকালো। চোখ পিট পিট করে পায়ের দিকে তাকালো। নিজেকে সামলাতে না পেরে লজ্জায় মরে যেতে ইচ্ছে করলো অনামিকার। তারপর অনামিকা চোখ খুলল, পায়ের দিকে চেয়ে দেখলো আবার। নুপুর জোড়া পায়ে গলালি সুই সুই করছে। ঝুমঝুম শব্দে ঘরটা ভরিয়ে তুলতে মন পিপাসায় তৃষার্ত হলেও সেই সুযোগটাও সাদাব রাখেনি। পায়ে নুপুর পরিয়ে দেওয়ার আগেই সেগুলো খুলে নদীতে ছুঁড়ে মেরেছে। সাদাব ঘরে আসলো। অনামিকার সাথে চোখাচোখি হতেই সাদাব চোখ রাগিয়ে তাকালো। সেই চাহনিতে অনামিকা ঠোঁট উল্টে রইল। সাদাব চুলগুলো ঝাঁকি দিয়ে আগলা পানি ঝেড়ে ক্ষীর রাগ নিয়ে বলল, বোকার মতো নদীতে ঝাঁপ দিতে গিয়েছিলে কেন? সাঁতার শিখতে নাকি অল্প বয়সে মরার শখ জেগেছিল? সাদাব অন্যদিকে তাকিয়ে টিক্কারি সুরে বলল, মাইয়া মানুষের তো আবার সুখের শেষ নাই। অনামিকা অপমান চোখ মুখ খিসে মেনে নিল। অপরে মেনে নিলেও মনে মনে সাদাবকে আচ্ছা মতো ধুয়ে দিল। তোমার জন্যই তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। মাটির নিচে ডেবে গিয়ে লাজ লজ্জার মাথা মাটি পুঁতে দিতে ইচ্ছে করছিল। সামনে নদী ছিল, অত সব কি আর খেয়াল ছিল? আমি তো শুধু তোমার চোখের সামনে থেকে লুকাতে চাইছিলাম। একটু সময়ের জন্য নিজেকে সামলিয়ে নিতে চাচ্ছিলাম।
এত নদীতে লাফ দিয়েছি তাই কি হয়েছে? ওখানে তো আর থই থই পানি ছিল না, জাস্ট কাদাতেই গড়াগড়ি খেয়ে এসেছি। দূর দূর, অলক্ষী উপাধি না পেলেও বকা উপাধি ঠিকই লেগে গেল। সাদাব ফিরতি চোখ রাঙিয়ে বলল, মনে মনে কি বকছো? সরে বসো। আরেকটু ঘোরাঘুরি করতাম দিলে দফা রফা বাজিয়ে। ভাগ্যিস ওখানে অন্য কোনো লোক ছিল না, তাহলে এক কথায় বলে দিত এই ভদ্র ছেলেটা কি পাগল মেয়ের সাথে সংসার করছে। অনামিকা ঠোঁট উল্টালো, গাল ফুলিয়ে বলল, পাগলও বলল? সাদাব অবাক হয়ে বলল, আমি কখন বললাম? লোকে বলতো অনামিকা নাক টেনে কিছু বলতে যাবে তার আগেই সাদাব শান্ত গলায় বলল, একদম মুখ লুকিয়ে কান্না করবে না। তোমাকে কিন্তু এখনো আমি বকা দেই নাই। অনামিকা শুনল, চুপচাপ বসে রইল। রৌদ্র ভিজানো দরজায় আড়ালে শতান হয়ে দাঁড়িয়ে ওদের কথা কান পেতে শুনছিল। ঘরের ভিতর থেকে অস্পষ্ট আওয়াজ ভেসে আসছিল। পূর্ণ আঁকি ঝুঁকি কমিয়ে দিয়ে বলল, কি বলছে ওরা? শুনলি কিছু? রৌদ্র সরে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, সাদাব ভাইয়ের মুডটা ভালো নেই। সাদাব ভাই ওকে বকছে কোনো একটা কারণে, আর অনামিকা কাঁদছে ফেস ফেস করে। পূর্ণ ভেবে বলল, আমার মন বলে ওদের বনি বনা ভালো যাচ্ছে না, নয়তো হুটহাট বলা নেই কয়া নেই ওকে নিয়ে ঘুরতে যাবে কেন। রৌদ্র পূর্ণ আপুর কথা ভাবল, কিন্তু ওর ছোট মাথায় এত কথার মানে ঢুকলো না। পূর্ণ রৌদ্রর হাত ধরে সাবধানে বড় বড় পা ফেলে বলল, চল এখান থেকে, এখন আর কথা বলিস না, ধরা পড়ে যাব, পরে ভেবে দেখব নি সবাই মিলে। আচমকা মনে একটা প্রশ্ন খুঁত খুঁত করে উঠতে রৌদ্র জিজ্ঞেস করলো, আচ্ছা পূর্ণ আপু, ওরা কাদা দিয়ে মেখে আসলো কই থেকে? অ্যাক্সিডেন্ট করেছিল না? কাটাই সেরাই চিহ্ন নেই তো, শুকনো দিনে কাদা সরাসরি করলো কই থেকে? পূর্ণ ফিক করে হেসে বলল, কি জানি বাবা, এই গেইও ভূতকে দেখে কেউ ভয় পেয়ে কাদা ছুঁড়েছে কিনা। রৌদ্র পূর্ণ আপুর কথা অপেক্ষা করে বলল, তাহলে সাদাব ভাই? পূর্ণ অত সব না ভেবে উত্তর দিল, বেচারি বউকে বাঁচাতে গিয়ে ফেসে গিয়েছিল হয়তো। এখন কথা কম বলতো রৌদ্র। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। সাদাব উঠে গিয়ে দরজা লাগিয়ে আসতে অনামিকা মুখ খুলল, আমি বাইরে যাব। সাদাব অবাক হয়ে বলল, আমি তো ভাবলাম তুমি বোবা হয়ে গিয়েছো, এতক্ষণ মুখে যে কুলুপ এঁটেছিল। যাক, তাও অবশেষে কথা শুনলাম। অনামিকা অভিমান চোখে সাদাবের দিকে একবার চেয়ে দেখল, তারপর বাইরে বের হলো। অন্য দিনের তুলনায় আজকের রাত ঘন কুচকুচে কালো। হাঁটতে গিয়ে ব্যাগ পোহাতে হচ্ছে। অনেক দিনের অভ্যেস বিধায় অনামিকা চোখ বুজেই হাঁটছে। এই অন্ধকারে চোখ খোলা রাখলেও কিছুই দেখা যাবে না। হেসেলের সাথে টিউবওয়েল, তার পিছনে বাথরুম, সবাই ওখানে যাতায়াত করে। পুরনো দিনের শিল্পীদের দিয়ে বিল্ডিংয়ের নকশা করানো হয়েছিল কিনা, তাই ঘরের সাথে লাগাইয়া বাথরুম এই বাড়িতে নেই। অবশ্য তাতে খারাপ লাগে না কারো, আগে ভাগে ঘুমিয়ে যাওয়ার অভ্যেস আসে সবার। শুধু রাত্রি অনামিকায় জেগে থাকে, তাই ওসবে কারো মাথা ব্যথাও নেই। বাথরুম থেকে ফিরে আসার সময় খেয়াল হলো হেসেলে কেউ আসে, কেউ শব্দ করে কোনো কিছু করছে। অনামিকা উকি দিয়ে দেখতেই পেছন থেকে কেউ এসে শক্ত হাতে অনামিকার কোনোই ধরল। ক্ষীণ ব্যথায় অনামিকা আশ শব্দ করে উঠল। সেই শব্দ মিলিয়ে গেল অন্ধকারেই। হেসেলে থেকে মোমবাতি হাতে এগিয়ে আসলো নীলুফা। অনামিকার পিলে চমকে উঠল। মোমবাতির আলো অনামিকার হাতে ধরে রাখা মানুষটার ওপর পড়তেই
অনামিকার ডোক গিলল। ঠিক সেই সময় কানে ভেসে আসলো সাদাব ডাকছে। মুহূর্তের মধ্যে মোম নিভে গেল। দুজন মিলিয়ে গেল অন্ধকারে। অনামিকা ঠায় দাঁড়িয়ে রইল। ওর হাত পা কাঁপছে, চোখ বড় বড় হয়ে গিয়েছে। সাদাব ধীর পায়ে ফোনের ফ্ল্যাশ নিয়ে অনামিকার সামনে এসে দাঁড়িয়ে বলল, একটু রাগ দেখিয়েছি বলে অন্ধকারে বের হতে হবে, চলো। অনামিকার সংসার পর্ব 1 থেকে 5 শেষ। চলবে।